মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এখন দ্রুত বদলাচ্ছে। একদিকে যেমন আমেরিকা তার বিশাল নৌবহর নিয়ে ইরানের দরজায় কড়া নাড়ছে, অন্যদিকে ইরানও বসে নেই। ইরান তাদের কম্বাইন্ড 1404 নামক এক বিশাল সামরিক মহড়ায় এমন কিছু অস্ত্র দেখিয়েছে যা দেখে পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হবে। ইরানের নতুন অস্ত্র কি এই পেনিট্রেটর মিসাইল? এবারের মহড়ায় আইআরজিসি তাদের শক্তির প্রদর্শন করেছে পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপগুলোতে। এখানে তারা ব্যবহার করেছে রিজওয়ান রোইটারিং ড্রোন, যা অনেকটা আকাশে ভাসমান শিকারী পাখির মতো। এটি প্রথমে শত্রুর অবস্থান খুঁজে বের করে আর তারপরই ধেয়ে আসে ভয়ঙ্কর শাহেদ 136 সুইসাইড ড্রোন। কিন্তু আসল অস্ত্র হলো তাদের নতুন প্রজন্মের হাই প্রেসিশন পেনিট্রেটর মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও দিক হারায় না। সহজ ভাষায়, আমেরিকা যদি জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরানের মিসাইলকে বিভ্রান্ত করতে চায়, তবে এই মিসাইলগুলো সেই বাধা কাটিয়ে সরাসরি শত্রুর বাংকার বা আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে আঘাত হানবে। এটি সরাসরি আমেরিকার সেই উন্নত বাংকারগুলোর জন্য একটি বড় হুমকি। জেনারেল মুসাভির হুঙ্কার, ভুল করলে পস্তাতে হবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি তেহরানে এক বৈঠকে যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি আমেরিকাকে ইঙ্গিত করে বলেছেন, বিশ্ব এখন আর এক মেরুর নেই। আমেরিকা চাইলেই তার আধিপত্য অন্যের ওপর চাপিয়ে দিতে পারবে না। তিনি মনে করিয়ে দিয়েছেন 2025 সালের জুন মাসের সেই 12 দিনের যুদ্ধের কথা। জেনারেল মুসাভির দাবি অনুযায়ী সে সময় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও শেষ পর্যন্ত তারা আমেরিকাকে যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য করেছিল। তার সাফ কথা, ইরান কখনো আগ বাড়িয়ে যুদ্ধ চায় না, কিন্তু যদি আবারও তেহরানের ওপর হামলা করার ভুল করা হয়, তবে এবার ইরান আর শুধু আত্মরক্ষা করবে না, বরং শত্রুর ওপর এমন ক্ষতি চাপিয়ে দেবে যা সামলানো অসম্ভব হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান ও চীন। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং 6 জন সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইরান চীন থেকে অত্যন্ত শক্তিশালী CM302 সুপারসনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এই পদক্ষেপকে ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। গত জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া সংক্ষিপ্ত যুদ্ধের পর এই ক্ষেপণাস্ত্র চুক্তির আলোচনা দ্রুত গতি পায়। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী মাসুদ ওরাই গত গ্রীষ্মে বেইজিং সফর করেন এবং চুক্তির শেষ পর্যায়ের আলোচনা এগিয়ে নিয়ে যান। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি অত্যন্ত নিচু দিয়ে এবং শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারে, যার ফলে আধুনিক রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত বা ধ্বংস করা প্রায় অসম্ভব। বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব পরিচিত, যে নেতা আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ায় তার সঙ্গে ওয়াশিংটনের সংঘর্ষ প্রায় অনিবার্য। অনেকের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগের পর এখন আমেরিকার নজর আরও বড় লক্ষ্যের দিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেল সমৃদ্ধ ইরানে আমেরিকার প্রভাব প্রায় শূন্য। একটার পর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টাও হয়েছে, কিন্তু এত কিছুর পরেও ইসলামী প্রজাতন্ত্র ভাঙতে পারেনি ওয়াশিংটন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে ইরানের শাসন ব্যবস্থা বদলানো যায়, তাহলে এরপর কার পালা? অনেক বিশ্লেষকের মতে পরবর্তী লক্ষ্য হতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত এক দশকে এরদোয়ান আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন, কারণ আমেরিকা চায় বিশ্ব রাজনীতি চলুক তাদের নিয়মে, কিন্তু এরদোয়ান সেই নিয়ম মানতে রাজি নন। এরদোয়ান এমন একজন নেতা যিনি তুরস্ককে পশ্চিমাদের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে একটি স্বাধীন শক্তি হিসেবে দাঁড় করাতে চান। তার রাজনৈতিক দর্শনের ভেতরে আছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন। সবচেয়ে বড় বিষয় হলো, তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এরদোয়ানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এর প্রমাণ আমরা দেখেছি যখন তুরস্ক আমেরিকার আপত্তি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয়। আমেরিকার চোখে এটা ছিল প্রায় লাল দাগ টেনে দেয়া। শুধু এখানেই নয়, সিরিয়া যুদ্ধ, লিবিয়া সংকট কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তুরস্ক অনেক সময়ই আমেরিকার সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ানের খোলাখুলি অবস্থান আমেরিকা ও ইসরায়েল দুই পক্ষের জন্যই অস্বস্তিকর।
তবে এরদোয়ান যে আমেরিকার জন্য বড় টার্গেট সেটা বোঝা গিয়েছিল আরও আগে 2016 সালে। সে বছর তুরস্কে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। অভিযোগ আছে এই অভ্যুত্থানের পেছনে আমেরিকার মদত ছিল। এরদোয়ান নিজেও বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিলেন এবং আমেরিকা তাকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো সেই অভ্যুত্থানের আগাম সতর্কবার্তা নাকি রাশিয়ার গোয়েন্দা সংস্থা পুতিনের মাধ্যমে এরদোয়ানকে জানিয়ে দিয়েছিল। এর ফলেই এরদোয়ান প্রাণে বেঁচে যান এবং অভ্যুত্থান ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকেই এরদোয়ানের কাছে পশ্চিমাদের চেয়ে পুতিন বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আজ প্রায় এক দশক পর এরদোয়ান আগের চেয়ে আরও শক্তিশালী। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা হিসেবে। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন এরদোয়ানকে সরানো ইরানের চেয়েও কঠিন, কারণ তার পেছনে রয়েছে বিশাল জনসমর্থন। তুরস্কের অবস্থান ইউরোপ ও এশিয়ার মাঝখানে অত্যন্ত কৌশলগত। তুরস্ক অস্থিতিশীল হলে এর প্রভাব সরাসরি ইউরোপে পড়বে, আর আঙ্কারাকে খুব বেশি চাপে ফেললে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের অনেক বড় কৌশলগত সুবিধা হারাতে পারে। তাই বিশ্লেষকদের ধারণা, যদি আমেরিকা ইরান ইস্যুতে সফল হয় তাহলে তুরস্কের উপর চাপ বাড়বে। সেই সময় এই অঞ্চলে একমাত্র বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকবে তুরস্ক, যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমেরিকা কি সত্যিই ইরানে হামলা করতে ভয় পাচ্ছে, নাকি চাপের মুখে ট্রাম্পকে কথা বলতে হচ্ছে? আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলা করতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনাতেই ফিরছে ওয়াশিংটন? এই প্রশ্নের পেছনে কারণও কম নয়। একদিকে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ট্রাম্পের হুমকি, আবার একই সঙ্গে গোপন আলোচনার খবর। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। তাদের দাবি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি গোপন ও বিরল ফোন আলাপে কথা বলেছেন। এই আলোচনা ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ তখনই ইরানে চলছিল ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন, আর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরান সরকারকে দোষারোপ করছিল বিক্ষোভকারীদের হত্যার জন্য। এই কথোপকথনে মূলত তিনটি বিষয় উঠে এসেছে: এক, ইরানের চলমান বিক্ষোভ; দুই, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়; তিন, যাতে পুরো মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধে জড়িয়ে না পড়ে। অর্থাৎ পর্দার আড়ালে হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ইরান কি ভয় পাচ্ছে মার্কিন হামলার? ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে এই যোগাযোগ আসলে ইরানের পক্ষ থেকেই এসেছে, কারণ ইরান বুঝতে পারছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তাই ইরান হয়তো সময় নিতে চাইছে, আলোচনার মাধ্যমে উত্তেজনা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছে। এমনকি এক্সিওস দাবি করেছে দুই পক্ষের মধ্যে শিগগিরই সরাসরি বৈঠক হতে পারে, যদিও এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। ট্রাম্পের হুমকি, কথা আর কাজের ফারাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন ইরানি বিক্ষোভকারীদের হত্যার দায় সরাসরি সরকারের। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা চুপ করে বসে থাকব না। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে হামলা না করতে সতর্ক করেছেন। তাদের যুক্তি, মার্কিন বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানে হামলা মানেই শুধু ইরান নয়, তার মিত্র গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়বে। হামলা হলে লেবানন, সিরিয়া, ইরাক সব জায়গায় আগুন ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ এটা হবে চেইন রিয়াকশন। হোয়াইট হাউস কি বলছে? হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিষ্কারভাবে বলেছেন, ট্রাম্প সব অপশন খোলা রাখেন। সামরিক হামলা একেবারে বাদ দেওয়া হয়নি, তবে কূটনীতি প্রথম পছন্দ। তিনি আরও বলেন, ইরান প্রকাশ্যে যা বলছে গোপনে তারা অন্য বার্তা পাঠাচ্ছে, আর ট্রাম্প সেই বার্তাগুলো গুরুত্ব দিয়ে দেখছেন। ইরানে পাল্টা শক্তি প্রদর্শন। এদিকে 12ই জানুয়ারি তেহরানে হয়েছে বড় সরকারপন্থী সমাবেশ। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকেরা রাস্তায় নেমে শক্তি প্রদর্শন করেন। এর উদ্দেশ্য স্পষ্ট, দেশের ভেতরে বার্তা দেয়া, বাইরের বিশ্বকে দেখানো সরকার এখনও নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি। একদিকে চাপ, হুমকি, সেনা প্রস্তুতি, অন্যদিকে গোপন আলোচনা, কূটনীতি, সময় নেওয়া। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে? আর যদি করে সেটা কেমন হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলকে খুব স্পষ্ট করে একটি বার্তা দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে সেটা হতে হবে খুব দ্রুত, খুব শক্তিশালী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যুদ্ধ যেন আফগানিস্তান বা ইরাকের মতো দীর্ঘ, ক্লান্তিকর যুদ্ধে পরিণত না হয়।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চান এমন একটি সামরিক পদক্ষেপ যা একেবারে চূড়ান্ত আঘাত হবে, যাতে ইরানের সংকট কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়, মাসের পর মাস ধরে না চলে। কিন্তু এখানেই সমস্যা। ট্রাম্পের উপদেষ্টারা তাকে নিশ্চিত করে বলতে পারছেন না যে শুধু একটি মার্কিন হামলাতেই ইরানের সরকার ভেঙে পড়বে, বরং উল্টো আশঙ্কা আছে ইরান ভয়ঙ্করভাবে পাল্টা হামলা চালাতে পারে। আর সেই হামলা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত সেনা ও অস্ত্র হয়তো এখনও পুরোপুরি প্রস্তুত নেই যুক্তরাষ্ট্রের। এই অনিশ্চয়তার কারণেই হোয়াইট হাউস এখন বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে। আলোচনায় আছে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার কথা, অর্থাৎ শুরুতে ছোট পরিসরে আঘাত করা হবে, পরিস্থিতি খারাপ হলে পরে বড় হামলার পথ খোলা থাকবে। তবে প্রকাশ্যে ট্রাম্প শক্ত অবস্থানই দেখাচ্ছেন। ডেট্রয়েটে এক বক্তব্যে তিনি ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। তিনি বলেন, ইরানের পরিস্থিতি খুবই নাজুক। ট্রাম্প সরাসরি ইরানিদের বলেন, তোমরা আন্দোলন চালিয়ে যাও, যারা হত্যা করছে, যারা নির্যাতন করছে তাদের নাম লিখে রাখো, তারা বড় মূল্য দেবে। ট্রাম্প জানান তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন, পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন শুল্কও কার্যকর করেছেন। তার ভাষায়, মেক ইরান গ্রেট এগেইন। ইরান একসময় মহান দেশ ছিল, কিন্তু এখন কিছু দানব সেটাকে দখল করে নিয়েছে। এরপর ওভাল অফিসে ট্রাম্প বলেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান নাকি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং ফাঁসি কার্যকর করার পরিকল্পনাও স্থগিত করেছে। এই দুই বিষয় ছিল তার রেড লাইন, যা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে তিনি সতর্কভাবে বলেন, আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়। সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তাকে জানানো হয়েছে যে কোনো ফাঁসি হবে না, যদিও তিনি নিজেও স্বীকার করেন সব তথ্যের সত্যতা এখনও নিশ্চিত নয়। কিন্তু পর্দার আড়ালে ভিন্ন চিত্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনও হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বারবার ইরানের বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ট্রাম্প তার লক্ষ্যগুলো জাতীয় নিরাপত্তা দলের সামনে তুলে ধরেন। এরপর পেন্টাগন সেই অনুযায়ী বিভিন্ন সামরিক পরিকল্পনা তৈরি করে। হোয়াইট হাউস জানিয়েছে সব অপশন এখনও টেবিলে আছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়েছে, তবে আশঙ্কা আছে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা ইসরায়েলের মতো মিত্রদের ওপর হামলা চালাতে পারে। এই কারণে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের জন্য পুরো সেনা সমাবেশ না হলেও বিমান, জাহাজ ও সেনারা প্রস্তুত রয়েছে সীমিত হামলার জন্য। ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষের নতুন উত্তাপ। ইরানের আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা। রাতের অন্ধকারে মাত্র 2টি বিমান দেখা গেছে আকাশে এবং উঠছে শুধু মাহান ইয়ারের 2টি ফ্লাইট। পুরো দেশের বাকি বাণিজ্যিক ট্রাফিক জমে রইল। বিশেষজ্ঞরা বলছেন এটি অস্বাভাবিক নয়, কারণ আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল প্রায় বন্ধ। এই 2 ফ্লাইট এসেছে দক্ষিণ চীনের গুয়াংঝু এবং সেনজেন থেকে, লক্ষ্য সরাসরি তেহরান। মাহান ইয়ারকে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে। তারা অভিযোগ করে এই বিমান সংস্থা ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডসকে অস্ত্র, সরঞ্জাম এবং অর্থ পাঠানোর কাজে যুক্ত। অবশ্য ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আকাশপথ বন্ধ, ইরানের সীমান্তে যুদ্ধের ছাপ। এই 2 ঘন্টা বিশেষ অনুমতি ছাড়া কেউ উঠতে পারল না। সাধারণ যাত্রী, বাণিজ্যিক বিমান সবাই থেমে গেল। এ যেন আকাশে একটা অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত। কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিমান চলাচল বারবার ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সেনা সংঘাত, নিরাপত্তা সতর্কতা সবই যেন বিমানগুলোকে দূরে সরিয়ে রাখে। চীনও এবার মাঠে নেমেছে, কিন্তু ছায়া খেলোয়াড়ের মতো। গত অক্টোবর থেকে চীন নীরবে সাহায্য করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে। মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরান নিষেধাজ্ঞা অমান্য করে মিসাইল প্রযোজনা চালু করেছে। চীনের কাছ থেকে 2000 টনের সোডিয়াম পারক্লোরেট এসেছে, যা মিসাইলের মূল উপাদান। এ যেন যুদ্ধের ছক এক পাত্রে তৈরি হচ্ছে। আকাশে শান্তি নেই, রাস্তায়ও নেই। উর্মিয়ায় বিক্ষোভকারীরা পুলিশ বাহিনীর সঙ্গে সামনাসামনি লড়ছে। কেউ অবরুদ্ধ রাস্তা থেকে ইট ছুঁড়ে দিচ্ছে, কেউ চিৎকার করছে, ডেথ টু দ্য ডিকটেটর। কারাগিতে গাড়ি ভেঙে রাখা হয়েছে, দেয়ালে লেখা ডেথ টু কামি। এক একটি শব্দ যেন মৃত্যুর ঝড়ের বার্তা। চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে দমিয়ে বলল, আপনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, আন্তর্জাতিক আইন মেনে চলুন। রাশিয়া একসাথে যোগ করলেও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়ম বাহিত ব্যবস্থাকে ধ্বংস করছে। আমরা তেহরানের পাশে রয়েছে। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আক্রমণ, কিন্তু তেহরানও পিছপা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সংলাপও খোলা। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুতিতে। যদি মার্কিন বা ইসরায়েলি ভুল থাকে, আমরা কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাব। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক করেছে, ইরান ছাড়ুন। এদিকে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না।
তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ, একটু হাওয়া লাগলেই বিস্ফোরণ। ঠিক সেই মুহূর্তে এক আঞ্চলিক শক্তি স্পষ্ট করে লাইন টেনে দিল। সেই দেশটি হল তুরস্ক। ইরানকে ঘিরে যখন উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন, তখন তুরস্ক বলছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান আমরা সমর্থন করি না, একদমই না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি সতর্ক করে বলেছেন, শক্তি ব্যবহার করলে সংকট কমবে না, বরং আরও গভীর হবে। তার ভাষায়, ইরানের সমস্যার সমাধান ইরানের ভেতর থেকেই আসতে হবে, বাইরে থেকে বোমা বা হুমকি দিয়ে নয়। ইরানে যদি বাইরের শক্তি সামরিক হস্তক্ষেপ করে তাহলে কি হবে? তুরস্ক বলছে, পুরো অঞ্চলটাই অস্থিতিশীল হয়ে পড়বে। হাকান ফিদান পরিষ্কার করে বলেছেন, আমরা চাই সমস্যার সমাধান হোক সংলাপের মাধ্যমে। ইরানে ব্যাপক অস্থিরতা হলে সেটা এই অঞ্চলের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। তাই আমরা কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারী হোক বা সরাসরি আলোচনায় নিজেদের মধ্যে বিষয়টা মেটা। এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক শুধু মুখে মুখে নয়, বাস্তব কূটনীতিতেও মধ্যস্থতার ভূমিকা নিতে চায়। অন্যদিকে তেহরানও চুপ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে চিঠি দিয়ে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করে। তার দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভকে বাইরে থেকে নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন। ইরানের বার্তা স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একসময়ের চরম প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। বেজিং বলছে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের মতে, জাতিসংঘ সনদের ভিত্তিতে গড়া আন্তর্জাতিক আইনই বৈশ্বিক ব্যবস্থার মূল স্তম্ভ। শক্তিধর দেশগুলো যদি এই আইন মানতে ব্যর্থ হয় তাহলে পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যাবে। রাশিয়াও একই সুরে কথা বলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেরাই যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়েছিল এখন তারাই সেটাকে ভেঙে ফেলছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কোনো তৃতীয় পক্ষ ভাঙতে পারবে না। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে উত্তর দক্ষিণ করিডোর এই সহযোগিতা দীর্ঘমেয়াদী। এই মুহূর্তে তুরস্ক, চীন, রাশিয়া তিন দেশই বলছে, যুদ্ধ নয়, সংলাপই শেষ রাস্তা। কিন্তু ইতিহাস বলে, উত্তেজনার সময় সবচেয়ে কঠিন কাজটাই হলো শান্ত থাকা। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্র এর সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ভেনেজুয়েলায় অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরী মোতায়েন নেই। এমন সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, আর বর্তমানে মধ্যপ্রাচ্যে দেশটির যুদ্ধজাহাজ রয়েছে 6টি। বিক্ষোভে জ্বলছে ইরান, হুমকি দিচ্ছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা চালাতে পারবে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দৃষ্টি ঘুরিয়েছেন ইরানের দিকে। 13 জানুয়ারি ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করে তবে বড় মূল্য দিতে হবে। তিনি সরাসরি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবাদ চালিয়ে যাও, সাহায্য আসছে। এই বক্তব্য অনেকের মনে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি ইরানে ভেনেজুয়েলার মতো কোনো অভিযান চালাতে চায়? ইরান কেন ভেনেজুয়েলা নয়? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে ভেনেজুয়েলার পরিস্থিতি দেখতে হবে। ভেনেজুয়েলার পতনের অন্যতম কারণ ছিল দেশটির দুর্বল ও প্রায় অচল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
রাশিয়ার দেয়া S-300VM ও BUK M2E সিস্টেম ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। অনেক রাডার বছরের পর বছর কাজই করছিল না, ফলে যুক্তরাষ্ট্র খুব সহজেই কারাকাসের আকাশে বিশেষ বাহিনী নামাতে পেরেছিল। কিন্তু ইরান সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল। ইরান বহু বছর ধরে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ ইরানের কাছে রয়েছে রাশিয়ার S-300 ও আধুনিক S-400, চীনের HQ-9B দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, নিজস্ব তৈরি বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানি সংসদ সদস্য আবুল ফজল জোরাভান্দ জানিয়েছেন, রাশিয়ার MiG-29 ইতিমধ্যে এসেছে, Su-35 আসছে পথে। চীন ও রাশিয়া বিপুল সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে। HQ-9B ক্ষেপণাস্ত্র রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। বাভার 373 এর রেঞ্জও 300 কিলোমিটারের বেশি বলে দাবি করা হয়। 2025 সালের যুদ্ধে ইসরায়েলের হামলার পর ইরান এই প্রতিরক্ষা আরও শক্ত করেছে। ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। ইরানের কাছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের গভীরে লুকানো, যেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের রিভলিউশনারি গার্ড বলছে, তারা এখন যে কোনো যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। 2025 সালের মতো পরিস্থিতি এখন নেই। এই মুহূর্তে উপসাগরে কোনো মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। USS গার্ল্যান্ড আর ফোর্ড পাঠানো হয়েছে ক্যারিবিয়ানে। USS নিমেটস রয়েছে নিজ দেশে। ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইরাকের ঘাঁটির ওপর নির্ভর করতে হবে। কিন্তু ইরান আগেই সতর্ক করে দিয়েছে, এই দেশগুলোর ঘাঁটিও হামলার লক্ষ্য হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা রয়েছে। যে কোনো হামলায় তারা বড় ঝুঁকিতে পড়বে। B-2 বোমারু বিমান দিয়ে দূর থেকে হামলা সম্ভব হলেও তা অতিরিক্ত ধ্বংসাত্মক এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, মাটিতে সেনা নামানো হবে না। খামেনিকে হত্যা বা আটক কতটা বাস্তব? ভেনেজুয়েলার মতো করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আটক করা প্রায় অসম্ভব। ইরান ভৌগোলিকভাবে বিশাল, দেশটি বহু স্তরের প্রতিরক্ষার ভেতরে আবদ্ধ। খামেনিকে হত্যা করা তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু সেটি ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে। এমনকি ইরান আগেই উত্তরসূরি পরিকল্পনা তৈরি করে রেখেছে। ট্রাম্প প্রকাশ্যে কঠোর কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ইরানের জনগণকে সাহস দিচ্ছেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের বিকল্প খুব সীমিত। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা, চীন রাশিয়ার সমর্থন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়, সব মিলিয়ে ওয়াশিংটনের সামনে রাস্তা খুবই সংকীর্ণ। হুমকি দেওয়া সহজ, কিন্তু ইরানে হামলা চালানো তা অনেক বেশি কঠিন। শক্তি, জেদ, অটলতা। ইরানের রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত ছবি দেখাচ্ছে, ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থলবাহিনী স্থিরভাবে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তেহরানের রাস্তা নয়, পুরো বিশ্বের দিকে একটি স্পষ্ট বার্তা, আমরা প্রস্তুত। এটি কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটি ইরানের উত্তরের সীমান্তে সেনা শক্তির প্রদর্শনী। এ সময় যুক্তরাষ্ট্রের সাধারণ হুমকি কিছুটা নীরব। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছে, এখন আক্রমণ বন্ধ করুন, ইরানকে একটি সুযোগ দিন। কিন্তু তেহরান অপেক্ষা করছে না। IRGC এর উপস্থিতি কেবল প্রতীকী নয়, এটি একটি কৌশলগত বার্তা। আমাদের প্রতিরক্ষা অটল, শৃঙ্খলিত এবং সর্বদা প্রস্তুত। চাপ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ আন্দোলনের পরেও ইরান শক্তি প্রদর্শন করছে। দূরদৃষ্টি কৌশলে কূটনীতি কিছু সময় কিনছে। মাঠে ইরান প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানকে বাধ্য করা যাবে না, ইরানকে বিচ্ছিন্ন করা যাবে না। চাপের মুখে তেহরান পিছপা হব না। ওয়াশিংটন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে, উপসাগরীয় রাজধানীগুলো সতর্ক করছে, আর তেহরান রাজনৈতিক, সামরিক ও মানসিকভাবে প্রস্তুত। আমরা আপনাদের অবিলম্বে প্রত্যাহার করতে বলছি, এক পা এগোতে দেবেন না। যদি আমরা সত্যিই শুরু করি, শান্তি আলোচনা হবে না। 50 বছরের ক্ষতি, ধৈর্য, সভ্যতা সব অগ্রাহ্য করা হয়েছে। যদি আমরা আবার সেই পবিত্র প্রতিরক্ষা যুগে ফিরে যাই, সমস্যা এড়ানো যাবে না। এখনই থামুন, ফিরে যান। ইরান একটি বিচক্ষণ ও মহৎ জাতি, যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজন হলে আমরা কাজ শেষ করব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, তুরস্ক, ইরাকের সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু এই অঞ্চলে কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। ট্রাম্প যত এগোবেন, পরিস্থিতি তত খারাপ হবে। এই সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী পাঠাচ্ছে। ট্রাম্পের আক্রমণ ঘড়ির কাঁটায়। USS আব্রাহাম লিঙ্কন এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে এক নতুন ভূমিকম্প আসতে চলেছে। একটি ভুল পদক্ষেপ বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শিত হচ্ছে। কমপক্ষে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ উপসাগরে পাঠানো হয়েছে। প্রতিবাদ ভেঙে পড়া তেহরানকে লক্ষ্য করে হামলা পরিকল্পিত।
6টি স্ট্র্যাটো ট্যাঙ্কার সৌদি আরবের দিকে যাচ্ছিল। একই সময়ে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মী সরানো হচ্ছে। এটি ছিল গত বছরের প্রতিশোধের মতোই সম্ভাব্য লক্ষ্য। ইরান বারবার সতর্ক করেছে যে কোনো মার্কিন হস্তক্ষেপ উপসাগরের ঘাঁটিতে হামলা করবে। এক ভুল হিসাব পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রেস সেক্রেটারি কারেন লেভিট বললেন, ট্রাম্প পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। 800 জনের জীবন বাঁচানো হয়েছে। তিনি সব বিকল্প উন্মুক্ত রেখেছেন। ট্রাম্পও নিজেই জানিয়েছেন, নিষ্পত্তি নিশ্চিত নয়, পরিস্থিতি চলমান, আমরা দেখব। পাশাপাশি সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে, আক্রমণ পুরো অঞ্চলকে অস্থির করতে পারে। আল উদেদ ঘাঁটির সতর্কতা স্তর কমেছে। বিমান এবং কর্মীরা ধীরে ধীরে ফিরে আসছে। এই আন্দোলন ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া প্রতিবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। ইরান বলছে, বাইরে থেকে প্রভাবিত করা হয়েছে ট্রাম্পকে যুদ্ধের ফাঁদে ফেলার জন্য। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলছেন, ট্রাম্প এখনও শক্তিশালী পদক্ষেপের জন্য প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব। প্রকাশ্যে তিনি এই হুমকি দিয়েছেন। জেনারেল রেজাই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যতক্ষণ না তার লক্ষ্য পূর্ণ হয়। তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি যোগ করেছেন, আমরা যা সংযম এবং কৌশল দেখেছি, আপনি তো উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই হুমকির পর কিছুটা শিথিল হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েলের নেতাদের মধ্যে যোগাযোগেও দেখা দিয়েছে নতুন পর্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছেন। ফোন কলে পুতিন ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত, তাই যে কোনো সংঘাত যা ইরানের প্রো মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রথম প্রকাশ্য মন্তব্য ছিল, যা ইরানের সরকারের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগ প্রকাশ করে। রাশিয়া ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও 2023 সালের গাজার ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা সম্পর্ককে কিছুটা জটিল করেছে। পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ফোন কলে ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর হামলা এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ট্রাম্পকে সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র এগোতে চায়, তাহলে কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC একটি ভয়ঙ্কর হুমকি দিয়েছে। তাদের ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, কাতারে মার্কিন সামরিক কমান্ডাররা কোথায় লুকিয়ে আছেন সেই জায়গা তারা চিহ্নিত করে ফেলেছে। কাতারের গোপন অবস্থান নিয়ে কী দাবি? ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্টকম এর শীর্ষ কর্মকর্তারা কাতারের বিখ্যাত আল উদেদ বিমান ঘাঁটি ছেড়ে গোপনে দোহা শহরের একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছেন। বার্তাটি ছিল স্পষ্ট এবং হুমকিমূলক, 5 তারকা হোটেলের দেয়ালেও নিরাপত্তা দিতে পারবে না। এর মানে ইরান পরিষ্কার করে জানাতে চাইছে, আমেরিকান সেনারা যেখানে থাকুক তারা ইরানের নিশানার বাইরে নয়। আল উদেদ এয়ারবেস কেন এত গুরুত্বপূর্ণ? কাতারের আল উদেদ বিমান ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
এখানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করে। এই ঘাঁটি থেকে পরিচালিত হয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইউএস সেন্ট্রাল কমান্ড, মার্কিন বিমান বাহিনীর আঞ্চলিক সদর দপ্তর, ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ইউনিট। অর্থাৎ এই ঘাঁটি মানেই আমেরিকার যুদ্ধের মস্তিষ্ক। হঠাৎ সেনা সরানোর কারণ কি? যুক্তরাষ্ট্র আল উদেদ ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সরকারিভাবে বলা হয়েছে এটি সতর্কতামূলক ব্যবস্থা। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। কারণ একটাই, ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যদি আমেরিকা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেগুলো সবই লক্ষ্যবস্তু হবে। ট্রাম্প কি পিছু হটছেন? এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা নরম সুরে কথা বলেছেন। তিনি দাবি করেন ইরান নাকি 800 রাজনৈতিক বন্দীর ফাঁসি বাতিল করেছে, আর সেটাকেই তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনি তো ইরানি বিক্ষোভকারীদের রাস্তায় নামতে বলেছিলেন, সাহায্যের কথাও বলেছিলেন, সেই সাহায্য কি এখনও আসছে? ট্রাম্পের উত্তর ছিল, আমরা দেখব। তারা 800 জনকে ফাঁসি দেয়নি, এটা বড় ব্যাপার। এতে মনে হচ্ছে ট্রাম্প হয়তো এখনই হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি কি যুদ্ধের ইঙ্গিত? কথার বাইরে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ রওনা দিয়েছে। অন্তত 6টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সৌদি আরবের দিকে যাচ্ছে। এগুলো কোনো সাধারণ মহড়া নয়, এগুলো যুদ্ধের প্রাক প্রস্তুতি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফক্স নিউজ জানিয়েছে, যদি ট্রাম্প হামলার অনুমতি দেন তাহলে তা আগের যে কোনো অভিযানের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। আরব দেশগুলো কেন আতঙ্কিত? সবচেয়ে বড় বিষয় হলো যুক্তরাষ্ট্রের মিত্ররাই এখন হামলার বিরোধিতা করছে। সৌদি আরব, কাতার, ওমান সবাই ওয়াশিংটনকে বলছে পিছিয়ে যান, না হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। কারণ তারা জানে ইরান একা নয়, হামলা হলে প্রতিক্রিয়া আসবে বহু দিক থেকে। তাহলে যুদ্ধ কতটা কাছে? হোয়াইট হাউস বলছে সব খবরই অনুমানের ওপর ভিত্তি করে। তাদের বক্তব্য, ট্রাম্প ছাড়া কেউ জানে না তিনি কি করবেন।